আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফুলবাড়িয়ায় পর্যটনের সম্ভাবনা এবং করণীয় শীর্ষক আলোচনায় আজ লাইভ টক শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক। আমার সাথে আজ লাইভে যুক্ত হবেন ফুলবাড়িয়ার অন্যতম পরিবেশ কর্মী এবং রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন। সাথে থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অনলাইন লেখক জনাব মাহবুবুল আলম জামেল, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন বিশিষ্ট সাংবাদিক ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ জনাব মোহাম্মদ আব্দুল হালিম। আমি আমার অতিথিদের সাথে যুক্ত হচ্ছি, সাথে থাকুন। যেটা বলছিলাম প্রিয় দর্শক, ফুলবাড়িয়ায় পর্যটনের সম্ভাবনা এবং করণীয় শীর্ষক আজকের এই আলোচনায় আমাদের অতিথিদের সাথে যুক্ত হচ্ছি। অতিথিদের সাথে যুক্ত হওয়ার আমরা জনাব মোয়াজ্জেম ভাই, একে একে আমরা যুক্ত হয়ে যাব আমাদের আরেক অতিথি জনাব জামেল আহমেদ এবং জনাব আব্দুল হালিম ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের প্রশ্ন করবেন, উত্তর দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিবেশ কর্মী জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব ফুলবাড়িয়ার পর্যটনের সম্ভাবনা নিয়ে এবং করণীয় শীর্ষক আলোচনা। আমাদের 30 মিনিট ব্যাপী আমাদের এই আলোচনা চলবে। আলোচনার মাঝখানে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন। আপনাদের এই পর্যটন নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের কোন অতিথিকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন তা উল্লেখ করে আপনারা প্রশ্ন করবেন এবং আমরা সেই অতিথির কাছে সেই প্রশ্নটি ফরওয়ার্ড করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন শফিক ইসলাম, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন জনাব আনিসুর রহমান। ভিডিও বন্ধ করলে করা হবে একটু সমস্যা। তা আমরা অন্য অন্য অতিথির সাথে আলোচনায় যুক্ত হওয়ার আগে আমরা চেষ্টা করছি জামেল ভাই এবং হালিম ভাইয়ের সাথে যুক্ত হতে। আমরা এখনো কানেক্ট করতে পারছি না। আমাদের সাথে টিএমজি ফরহাদ যুক্ত হয়েছেন। পুরো আলোচনা জুড়ে সাথে থাকুন। আমরা ইতিমধ্যে মোয়াজ্জেম ভাইয়ের সাথে যুক্ত হয়েছি। যাক, আমরা আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকের এই আলোচনার অন্যতম অতিথি জনাব মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুলবাড়িয়ার পর্যটন নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত যিনি একজন ফেসবুকে অ্যাক্টিভিস্ট এবং ফেসবুকে পর্যটনের সম্ভাবনাকে নিয়ে বিভিন্ন সময় লিখেছেন এবং জেলা প্রশাসন থেকে যত ঊর্ধ্বতন কর্মকর্তা এই এলাকায় সফর করছেন তাদের প্রত্যেকের শরণাপন্ন হওয়ার চেষ্টা করেছেন এবং ফুলবাড়িয়ার পর্যটন সম্ভাবনাকে তুলে ধরেছেন জনাব মোয়াজ্জেম ভাই। আমরা এখন যাচ্ছি জনাব মোয়াজ্জেম ভাইয়ের কাছে। মোয়াজ্জেম ভাই, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ শফিক ভাই, অনেক চমৎকার একটি আয়োজন। সে মোতাবেক আসলে আমি একটু অসুস্থ, কথা বললে একটু কাশি টাশি আসে, যার ফলে একটু সমস্যা, আসলে কথা বলতে গিয়ে সমস্যা হচ্ছে। যে বিষয়গুলো নিয়ে আসলে আজকের আলোচনা, যে আমাদের ফুলবাড়িয়ার যারা আশেপাশের এলাকার যে পর্যটন সম্ভাবনাময় এলাকা আছে আমাদের, ধরেন সন্তোষপুর, রাবার বন এলাকা, ফরেস্ট অঞ্চল, বরবিলা বা এই জাতীয় বিভিন্ন যে জায়গাগুলো আছে, টুকিটাকি স্পট, সবগুলো কিন্তু দীর্ঘদিনের আলোচনায় থাকলেও মোটামুটি অবহেলিত বলা চলে। বিশেষ করে আমি এই সন্তোষপুর এলাকাকে ধরে নিতে পারি এবং বরবিলা। আমাদের সন্তোষপুর এলাকায় ইতিমধ্যে বহু ধরনের ভিআইপি থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে বহু ধরনের জনগণ ইতিমধ্যে পরিদর্শন করেছেন, দেখেছেন, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যক্তও করেছেন। অনেকে ছবি তুলে পোস্ট করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু আমি এই গত ঈদে ধরেন সেইখানে প্রায় 300-র মতো বানর আছে, সামাজিক বানর হিসেবে যারা পরিচিত।
যে মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু পর্যাপ্ত খাবার তাদের নেই, যেখানে কোনো ফলমূলের গাছ নাই। পাশে রাবার বাগান আছে বিশাল বড়, যে বাগানটাতে আসলে পাখিও বসে না, যে বিষাক্ত কোষের জন্য রাবার বাগানে কিন্তু কোনো পাখি বসে না। আর আমরা হালিম পাশাপাশি ভাইকে আমরা হালিম ভাইকে পেয়েছি, হালিম ভাইকে আমরা অ্যাড করছি। হালিম ভাইকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি, হালিম ভাই আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। মোয়াজ্জেম ভাই জি বলতে থাকুন। আচ্ছা, সেই হালিম ভাই, মোতাবেক আসলে হালিম ভাই আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। জি জি মোয়াজ্জেম ভাই বলতে থাকুন। হালিম ভাই আসতেছে। হালিম ভাইয়ের নেটে বোধহয় সমস্যা হচ্ছে, যাও চেষ্টা হালিম করতেছে। ভাই, নেটে একটু সমস্যা হচ্ছে, আপনি বলতে থাকুন মোয়াজ্জেম ভাই। হ্যাঁ, আমি এই জায়গাতে বলতেছিলাম যে আহ, সন্তোষপুর যে ফরেস্ট অঞ্চল বা রাবার বাগান, আমাদের এই পাশে কান্দুর বাজার, বালুঘাট, সন্তোষপুর দক্ষিণ, সন্তোষপুর পশ্চিম, উত্তর, যাই বলেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আহ, আসলে খুবই আন্তরিক, এবং ওনারা চান যে এলাকাটা ভালো হোক। এই যে বাইরে থেকে বিভিন্ন লোকজন আসে, সকলের সাথে ওনাদের যে আচরণ, খুবই সুন্দর আচরণ। কিন্তু আমরা যারা বাইরে থেকে যাই, যেমন বর্ষাকাল, এই যে এখন যে একটা সময়, আপনি রাস্তা দিয়ে এখানে হাঁটতে কিন্তু পারবেন না। মোয়াজ্জেম ভাই, এখানে আমার কিন্তু একটু প্রশ্ন আছে। আহ, আপনি বলছেন যে ওই এলাকার লোকজন অনেক আন্তরিক এবং তারা চায় এই এলাকাটা সমৃদ্ধ হোক, পর্যটন এলাকা হোক। পাশাপাশি আমি কিন্তু এটাও একটু অ্যাড করতে চাই যে এই সন্তোষপুর যে রাবার বাগানের যে এলাকাটা, এখানে কিন্তু পরপর 2-3 বার ডাকাতি হয়েছে। এবং স্থানীয় লোকজন এটাকে কিভাবে দেখবে ঠিক আমি জানি না। এবং এখানে রাবার বাগানে কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা ঘুরতে যায়, বেড়াতে যায়, অনেক সময় দেখছি যে টিনেজ ছেলেপেলেরা এখানে অনেক ডিস্টার্ব করে এবং তারা স্থানীয় মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটাও আমরা দেখছি। আবার আমরা এটাও দেখছি যে এই রাঙ্গামাটি এলাকায় গত 2 বছরে দুজন অটো চালককে সম্ভবত অজ্ঞান করে একজনকে মনে হয় হত্যাও করে ফেলছে, অটো ছিনতাই করে নিয়েছে। সুতরাং সার্বিক দিক বিবেচনায় এলাকার মানুষ চায় ঠিক আছে, বাট একটা অংশ কিন্তু আছে যে যারা সেই এলাকাটাকে অনেকটা পর্যটকদের কাছে অনিরাপদ হিসেবে তারা কিন্তু ঠিকই তুলে ধরছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? হ্যাঁ, এটি অবশ্য, তবে ম্যাম মূল বিষয়টা আসলে বাইরের কিছু প্রলোভন আছে, ধরেন পাশেই তো মধুপুর ঘাটাল এলাকা আমাদের, এই পাশে সন্তোষপুর, এতগুলো মানুষের মাঝখানে দু চারটা দুর্বৃত্ত থাকে, থাকবে। কিন্তু আমাদের তো সেখানে প্রশাসনিক নজরদারি ছিল না। কিন্তু ইতিমধ্যে আবার ওখানে পুলিশ বক্স সেট আপ করছে প্রশাসন, যেটা দিয়ে আহ, বেশ একটি কাজে আসছে মূলত। ওনারা মাঝে মধ্যেই দেখি যে আহ, এই যে ঈদ গেল, এই ঈদ, গত ঈদ, ওনারা ব্যাপক ঘোরাফেরা এবং পাবলিক এবং পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। মজ্জেম ভাই আসসালামু আমাদের সাথে আলাইকুম। যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বিশিষ্ট অনলাইন লেখক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাহবুবুল আলম জামেল। জামেল ভাইকে আমাদের লাইভে স্বাগতম। জামেল ভাই একটু লেটে আমাদের সাথে যোগ দিয়েছেন, শুরু থেকে আমাদের সাথে ছিলেন না, আমাদের আলোচনা থেকে উনি কিছুটা বঞ্চিত হয়েছেন। তো আমি আশা করবো জামেল ভাই এটা কভার করে নেবেন। আমরা জামেল ভাইয়ের কাছে একটু পরে আসছি। আমরা শুনছিলাম জনাব মোয়াজ্জেম ভাইয়ের কাছ থেকে। শফিক ভাই, জি ভাই বলতে থাকুন। আমার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে জি জি পারতেছি জি না। জি, আপনাকে দেখা যাচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মূলত এইখানে দুই চারজন ছেলে পেলে আছে যারা বর্তমান সময়ের যে কিছু আছে, আগে যেমন ওইখানে যে ইপটিজিং ছিল, এই জাতীয় ঘটনা কিন্তু এখন নাই বললেই চলে। তো এই মাঝখানে ডাকাতি বা একটা মেয়ের টাঙ্গাইল এরিয়ার বা ওই দিকের একটা মেয়ে এনে মার্ডার হয়েছে, কিন্তু আবার ভ্যান ছিনতাই বা অটো ছিনতাই, এরকম ঘটনা
ইতিমধ্যে আছে বা একটা ধর্ষণের মাঝখানে ঘটনা ইতিমধ্যে। মাঝখানে আমি একটু একটু ইন্টারাপ্ট করি। হালিম ভাইকে আমি রিকোয়েস্ট পাঠাতে পারছি না, ডিউ টু টেকনিক্যাল ইস্যু আসতেছে। আপনি একটু কাইন্ডলি আমার সাথে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে অ্যাকসেপ্ট করছি। জি, মোয়াজ্জেম ভাই প্লিজ। মোয়াজ্জেম ভাইয়ের মতো নেটে একটু প্রবলেম করছে, ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, দেখা যাচ্ছে না। আমার একটু হচ্ছে, মানে network একটু হচ্ছে সম্ভবত। মোয়াজ্জেম ভাই নেটে একটু প্রবলেম হচ্ছে। আপনি আবার একটু, কথা বোঝা যাচ্ছে? জি আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলতে থাকুন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম মূলত যে আসলে এলাকার মানুষ ম্যাক্সিমাম বলতে প্রায় সবই আন্তরিক। আমি তো দীর্ঘদিন যাবৎ, আপনারাও যারা আছেন দীর্ঘদিন যাবৎ জানেন, এলাকার মানুষ সবসময় ভালো চায়। কিন্তু কিছু পোলাপান বা বাইরের মানুষ এই দু একটা অঘটনের জন্য আসলে সার্বিক চিত্রটা বোঝায় না। এটা সর্বোপরি শান্ত এলাকা, ওনারা খুবই সহযোগিতামূলক আচরণ করেন বাইরের যারা পর্যটক আছেন। এর মাঝখানে সেই বন্যায় কিন্তু মানুষগুলো আছে, সেই মন আছে। আমরা গত ঈদে দেখছি যে মানুষ যাইতে পারে না, রাস্তাঘাট নষ্ট। আপনার এই টিচার, আগে টিচার যে মিজানুর রহমান স্যার, উনি যখন আসলেন আপনি প্রথমে বলছেন যে জেলা পরিষদ থেকে মিজানুর রহমান স্যার টিচার যখন সপরিবারে গেলেন জি আমাদের মোয়াজ্জেম ভাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আব্দুল হালিম, বিশিষ্ট সাংবাদিক এবং ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। হালিম ভাইকে আমাদের লাইভে স্বাগতম। হালিম ধন্যবাদ। ভাই শুনতে পাচ্ছেন? জি জি মোয়াজ্জেম ভাই, আপনার কথা আমরা শুনলাম। আপনার প্রতি আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, তারপর আমি আমাদের অতিথি জামেল ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি তো আমাদের সাবেক জেলা প্রশাসক মহোদয় জনাব মিজানুর রহমান সস্ত্রীক আমাদের এলাকা ভ্রমণ করেছেন। উনি সন্তোষপুর রাবার বাগান এবং বানরের যে অভয়াশ্রম এই এলাকা ভিজিট করেছেন। আমি যতটুকু জানি স্থানীয় জনপ্রতিনিধি সহ আপনি উপস্থিত ছিলেন এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে আপনারা সে আবেদনও করেছিলেন যে এই এলাকাটাকে পর্যটন এলাকা হিসেবে আহ, ই করার জন্য সরকারিভাবে। জেলা প্রশাসক যতটুকু জানি যে আপনাদেরকে আশ্বাসও দিয়েছিলেন। আপনার জানা মতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলবাড়ি এলাকাকে পর্যটন এলাকা করার জন্য কোনো উদ্যোগ বা কোনো প্রাইমারি কোনো ভূমিকা নিয়েছিল কিনা, বা আপনি এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? এই বিষয়ে আসলে আহ, আলোচনাধীন, পর্যায়ধীন কাজের বা এই পর্যটন এলাকা হিসেবে সাবমিট করা, এই জাতীয় কথাবার্তা তো নেতৃবৃন্দের কাছে ছিল। জেলা প্রশাসনের মাধ্যমে তো আমরা যে স্থানীয় যে সুরা, যে সাময়িকভাবে মানুষের চলাচল, যারা আসতেছে তাদের সুবিধার জন্য নিরাপত্তা, বা এই যে বানর গুলো আছে তাদের খাবারের ব্যবস্থা, এই জাতীয় আলোচনাগুলো সাধারণত করছি। কিন্তু এই যে পর্যটন এরিয়া হিসেবে যে প্রজেক্ট বা প্রশাসনিক উদ্যোগ, এটি নেতৃবৃন্দের ছিল শুনেছিলাম। কিন্তু আমরা তো আসলে গভীরে সেটা জানা নাই যে কারা সাবমিট করলো, কোন অবস্থায় আছে। সেই বিষয়গুলো আমাদের শুধু এইটুকুই জানতাম যে সাবমিট করছে, পাবলিকও এইটাই জানতো, আর কিছু জানার সাধ্য তো আমাদের ছিল না আসলে। তা আমরা সেইভাবে হয়তো চেষ্টাও করি নাই। কিন্তু এটা তো এখনো যারা আছে বিশাল সম্ভাবনাময় একটা এলাকা আমাদের ফুলবাড়িয়া, কিন্তু প্রত্যেকটা রাস্তাঘাট মোটামুটি ছিলই, কিন্তু ইদানিং তো সবই প্রায় নষ্ট হয়ে গেছে আবার। ঠিক আছে ঠিক আছে ইদানিং মোয়াজ্জেম ভাই, আমরা আমরা আবারও আপনার কাছে আসবো। এই ফুলবাড়িয়ার যে রাস্তাঘাট বলছেন এবং ওই এলাকার রাস্তাঘাট নিয়েও আপনার কাছে আমি আবার আসবো। আপনি ওই এলাকার প্রতিনিধি এবং আপনি প্রতিদিনই ওই ওই এলাকায় যাতায়াত করেন, সুতরাং আপনি আমাদের চাইতে ভালো বলতে পারবেন। বাট আপনার কাছে আমরা একটু পরে আসবো। আমরা আর এখন শফিক আসছি ভাই, আমাদের। জি ভাই। শফিক ভাই, আমি আবার লিভ নিয়ে আবার আসতেছি, দেখি ভিডিওটা আমি করতেছি, আচ্ছা ঠিক মিসকানেক্ট আছে, হচ্ছে। অসুবিধা নেই। আপনি আবার ওকে, আসুন, আমি সে পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে ওকে ভাই, যাচ্ছি। তো আমরা এখন ওকে আসছি ভাই, আমাদের আরেকজন আলোচনা অতিথি, শুনতেছি আমি, সমস্যা নেই। বিশিষ্ট অনলাইন লেখক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, ফুলবাড়িয়া উপজেলা কৃষক লীগের সেক্রেটারি এবং ফুলবাড়িয়াকে পর্যটন সমৃদ্ধ করার জন্য যিনি অত্যন্ত সচেতন একজন মানুষ,
এবং 2018 সালে ফুলবাড়িয়াকে পরিচিতি করার জন্য, ফুলবাড়িয়ার পর্যটন সম্ভাবনাকে বৃদ্ধি করার জন্য যে একটি সর্বপ্রথম যে একটি বিশাল আকারের মোটর বাইক শোভাযাত্রার মাধ্যমে সারা দিন ব্যাপী ফুলবাড়িয়ার শত শত মানুষ সেটা দেখেছে এবং বলা চলে যে বৃহত্তর ময়মনসিংহে সেদিন ভাইরাল হয়েছিল বরবিলা নিয়ে। তো জামিল ভাই, আপনি তো সেই 18 সালে থেকে মুক্তমানা ফেসবুক বন্ধু পরিষদ নিয়ে এই পর্যটন সমৃদ্ধ এলাকা পর্যটনের জন্য কাজ করছেন, প্রচারের জন্য কাজ করছেন। তারপরে আরো দুটা প্রোগ্রাম করেছেন সন্তোষপুরে, এবং আরেকটি প্রোগ্রাম করেছেন খুব বড় আকারের বরবিলার ঠিক পারে, যেখানে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল এবং পর্যটন সম্ভাবনাময় ফুলবাড়িয়াকে পর্যটন এলাকা হিসেবে করার জন্য অনেক দাবি আপনারা করেছেন। আপনাদের এই আন্দোলন বা আপনাদের এই উদ্যোগ এখন পর্যন্ত কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে একটু কারেকশন করে নিচ্ছি, আমি উপজেলা কৃষক লীগের সেক্রেটারি নই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সরি। ঘটনা হচ্ছে, আপনার শেষ কোয়েশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কতটা সফল হয়েছে। আসলে ফুলবাড়িয়া যে একটা পর্যটনের একটা বড় ক্ষেত্র হতে পারে, বা ফুলবাড়িয়ায় আপনি জানেন যে 17 সাল থেকে যেটা আমাদের ফেসবুকে আপনি সহ আমাদের সাথে মোয়াজ্জেম ভাই এতক্ষণ কথা বলে গেলেন, রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই এলাকার সুধীজনদের মধ্যে উনি অন্যতম একজন মুক্ত চিন্তার মানুষ। আমাদের সাথে হালিম ভাই আছেন, আমাদের সাথে উজ্জ্বল ভাই ছিলেন তখন, সাংবাদিক উজ্জ্বল ভাই, সাংবাদিক সেলিম ভাই, আমাদের মহেশপুরের সেলিম সহ শাকিল চৌধুরী বা শাকিল সাত্তার ভাই, সাংবাদিক সাত্তার ভাই, শুধু উনারা না, মোটামুটি যারা সাত্তার ভাই সহ মানে যারা ফুলবাড়িয়াকে ভালোবাসে আমি মনে করি প্রত্যেকেই ছিল। কেউ হয়তো আমাদের সাথে সরাসরি যুক্ত ছিল, কেউ হয়তো মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছে। আমরা যখন আপনি সহ হালিম ভাই বা মুয়াজ্জেম ভাই যারা এটার সাথে যুক্ত ছিলাম, আমরা জানি যে আমরা যখন ফেসবুকে জাস্ট একটা আপিল করলাম যে আমরা এরকম করতে চাই, আমরা ফুলবাড়িয়াকে পর্যটন শিল্প হিসেবে, পর্যটন নগরী হিসেবে, পর্যটন কেন্দ্র হিসাবে ফুলবাড়িয়ার উল্লেখযোগ্য বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমরা একত্রিত হতে চাই। আমরা কিন্তু কাউকে ইনভাইটেশন পাঠাই নাই, কাউকে ফোনে দাওয়াত দেই নাই, ইভেন আমাদের ওইখানে যে খরচটা হবে সেটাও আমাদের যার যার খরচ আমরা শেষে বহন করব, সেটা দিয়েও কিন্তু এখানে অনেক লোক অংশগ্রহণ করেছে। আমার মনে আছে, এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, একজন সাংবাদিক সম্ভবত ঢাকা থেকে তার বাচ্চাকে নিয়ে এসেছিল এখানে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, তো এতটা এটা বিস্তৃতি লাভ করেছিল এবং তখনকার ফেসবুকের প্রচারে এটা মোটামুটি বৃহত্তর ময়মনসিংহে না সারা বাংলাদেশেই ফুলবাড়িয়া যে একটা পর্যটনের জন্য সম্ভাবনাময় এলাকা, এটা কিন্তু তখন মানে ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যেটার রেশ ধরে কিন্তু এখনো কথা হচ্ছে। আপনি একটু আগে বলছিলেন যে এখানে পর্যটন কেন্দ্র হিসেবে করার কোনো আছে কিনা, আমরা যতটুকু শুনেছি সবই শোনা কথা। সেটা হচ্ছে আমাদের এর আগের এমপি মহোদয়ের আবেদনের প্রেক্ষিতে এটাকে পর্যটন কেন্দ্র হিসাবে সরকারের তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু শুধু তালিকাভুক্তির মধ্যে তো থাকলে হবে না, এখানে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়াটাও জরুরি। হ্যাঁ, আমাদের যে সামাজিক আন্দোলন যেটা ছিল ফুলবাড়িয়াকে পরিচিতি করা এবং ফুলবাড়িয়ার এই উল্লেখযোগ্য যে স্থানগুলো আছে, যে ঐতিহাসিক যে অঞ্চলগুলো আছে সেগুলোকে সারা দেশে পরিচিত করার জন্য আমাদের যে উদ্যোগগুলো ছিল সেগুলোতে হয়তো একটু ভাটা পড়েছে, কিন্তু ঠিক থেমে যায় নাই, বিভিন্ন কারণেই সেটা হয়েছে। তবে এইখানে ফুলবাড়িয়াকে পর্যটন কেন্দ্র হিসাবে বা পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, গড়ে তোলার জন্য সরকারি ব্যবস্থাপনা এবং সরকারের উদ্যোগটা খুবই জরুরি। এইখানে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে প্রচার প্রচারণার একটা পর্যায়ে হয়তো আমরা শুধু প্রচার প্রচারণাটাই করতে পারি, বাট কিছু অবকাঠামোগত উন্নয়ন না হইলে আপনার একটা লোক তো এখানে আসতে হবে। যেমন আমরাই অনেক ক্ষেত্রে ওই এলাকাগুলোতে যাই না, যেমন এখন বর্ষাকাল চলছে, ওইদিকে যাওয়াই সম্ভব না। এইখানকার মানে ফুলবাড়িয়াতে ঢোকার এবং বের হওয়ার রাস্তাগুলো, যেগুলো বড় রাস্তা আছে এইগুলো সংস্কার, এবং এইগুলো সংস্কার যেরকম জরুরি তেমনি ভাবে পর্যটন এলাকার যে ছোট ছোট রাস্তাগুলো আছে এইগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত
পাশাপাশি ওইখানে পর্যটনের যে এরিয়াগুলো আছে, আমরা যে যে এরিয়াগুলো মেনশন করেছিলাম, যে যে এরিয়াগুলো আমাদের ইতিমধ্যে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, সেই এরিয়াগুলোতে একটা পরিবার নিয়ে একটা পরিবার নিয়ে গিয়ে যেন ওইখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নিরাপত্তা বোধ করেন, এবং ওইখানে সুন্দরভাবে সময় কাটানোর জন্য যে অবকাঠামোগত সাপোর্টটা সেটা পান, এইটুকু নিশ্চিত করাটা আমাদের জন্য খুবই জরুরি বলে আমি মনে করি। আর আমি মনে করি যে হালিম ভাইকে একটু সময় দেওয়া উচিত, পরে আবার কথা বললে ভালো আমাদের হয়, এখানে সবাই একটানা কথা আমাদের বললে। আপনাদের আমি হালিম ভাইয়ের কাছে আমি যাচ্ছি। আমাদের এখানে একটি কমেন্ট করেছেন ওই এলাকার বাসিন্দা এবং আউসনারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আমি দেখতে পাচ্ছি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব রুস্তম মাস্টার। উনি একটা কমেন্ট করেছেন, ইকো পার্ক বাস্তবায়নের বিষয়টি আমার জানা মতে এখন মন্ত্রণালয়ে আছে। আমরা যাচ্ছি হালিম ভাইয়ের কাছে যে রুস্তম সাহেবের যে কমেন্টটা, ইকো পার্ক বাস্তবায়নের প্রস্তাবটি মন্ত্রণালয়ে আছে, এটি আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি তো ফুলবাড়ি নিয়ে অনেক লেখালেখি করেছেন, বরবেলে নিয়ে অনেক লেখালেখি করেছেন, সন্তোষপুর রাবার বাগান নিয়ে, এবং এই এলাকায় পর্যটন এলাকা হিসেবে করার জন্য আপনার ভূমিকা অনেক, এবং আপনিও মুক্তমনে ফেসবুক বন্ধু পরিষদের একজন সম্মানিত সদস্য কাজ করে আসছেন। আপনি উপজেলা প্রশাসনের সাথে খুব নিবিড় সম্পর্ক, এবং আপনি বেশ কিছু স্মারকলিপিও দিয়েছেন, এবং বরবিলার লিজ বাতিল সংক্রান্ত বিষয়ে আপনি অনেক কিছু জানেন। এই বিষয়ে আমরা আপনার কাছে পরে আসবো। ইকো পার্ক বাস্তবায়নের বিষয়টি যে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, মন্ত্রণালয়ে এটা প্রস্তাবনা আছে, এই বিষয়ে আপনি কিছু জানা আছে কি? ধন্যবাদ শফিক ভাই, ধন্যবাদ জামিল ভাই। আপনারা আছেন, মোয়াজ্জেম স্যার ইতিমধ্যে বাইরে চলে গেছে। সন্তোষপুর বনাঞ্চলে যে ইকো পার্ক, যেটা বঙ্গবন্ধু ইকো পার্ক নামেই আলোচনা ছিল এবং আছে, এই ইকো পার্কের বিষয়টি ইতিমধ্যে উপজেলা প্রশাসন, আমাদের এর আগের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন জনাব আশরাফুল সিদ্দিকী সাহেব, ওই সময়ে তিনি আপনার ইকো পার্কের ইকো পার্ক হওয়ার যত কাগজপত্র আপনার এখানে স্থাপন হওয়ার জন্য, সেই কাগজপত্রগুলো কিন্তু আপনার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছে। এটা কিন্তু একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আমরা যতটুকু প্রশাসনের কাছ থেকে এর আগে জানতে পেরেছি। কিন্তু বর্তমান সময় এই বিষয় নিয়ে কোনো আলোচনা প্রশাসনের নেই, এটা একটা স্থবিরতার মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা যদি হয়তোবা আমাদের এখানে যারা আপনার উপজেলা প্রশাসন বা আমাদের মাননীয় সংসদ সদস্য বা ডিসি মহোদয়, এরা যদি আবার উদ্যোগ গ্রহণ করে, তাহলে হয়তোবা দ্রুত সম্ভব আমাদের সন্তোষপুরে ইকো পার্কটা হয়ে যাবে, আমি যতটুকু মনে করি, বা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানা যাবে আপনার। কিন্তু আপনার হঠাৎ করে এটা স্থবিরতা পিছনে যে হয়তোবা কোনো কারণও থাকতে পারে, আপনার এটাও বলা যাচ্ছে না। তবে মন্ত্রণালয়ে যে উত্তম সাহেব যে আপনার কমেন্টটা করেছে, রুস্তম সাহেবের কমেন্টটা সঠিক। এখান থেকে সকল কাগজপত্রই আপনার মন্ত্রণালয়ে ইকো পার্কের জন্য অলরেডি পাঠানো হয়েছে উপজেলা প্রশাসন থেকে। আমাদের আমাদের বেশ কিছু দর্শক আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছে, সবগুলো প্রশ্ন আমি হয়তো নিতে পারবো না, তবে কিছু কিছু কমেন্ট আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। দর্শকদের, শফিক ভাই আমি অনুরোধ করব, দর্শক যারা এখানে অংশগ্রহণ করছেন প্রত্যেকের কমেন্ট গুলো অন্তত পড়া উচিত, ওনাদের সম্মানার্থে আমি সেটাই বলতেছি। আমাদেরকে জনাব শাখাওয়াত হোসেন বলেছেন, এরকম কিছু আশা করেছিলাম আপনাদের কাছে। তো এটা কিন্তু খুব ভালো একটা মানে বিষয়, যে আমাদের কাছ থেকে দর্শক আশা করেছিল যে আমরা পর্যটন নিয়ে কথা বলি, কাজ করি। আপনাদের কাছে, আমাদের কাছে মানে আপনাদের কাছে আশা করেছিল। আপনারা ফুলবাড়িয়ার বিশিষ্টজন। বিলাল হোসেন বলেছেন, আপনার হুমায়ুন আহমেদ বলছেন যে আপনারা সবাই কেমন আছেন। জনাব আনিসুর রহমান একটা ভালো কথা লিখেছেন, উনি লিখেছেন সবার সহযোগিতা থাকলে বরবিলায় একদিন অবশ্যই পর্যটন কেন্দ্রে পরিণত হবে। এখানে কিন্তু সবার সহযোগিতা চেয়েছেন। জনাব কাউসার আহমেদ একটা কথা বলেছেন, খুব সুন্দর মূল্যবান একটি, ফুলবাড়িয়া শুধু পর্যটন শিল্প নির্ভর নয়, ফুলবাড়িয়ার আনাচে কানাচে রয়েছে অনেক অসংখ্য ঐতিহ্য, ফুলবাড়িয়ার মাটির পরতে পরতে ঐতিহ্য। এই বিষয়ে হালিম ভাইয়ের একটু মন্তব্য শুনতে চাচ্ছি। জনাব কাউসারের যে কমেন্টটা, আনাচে কানাচে ঐতিহ্য, পরতে পরতে ঐতিহ্য, ভাই, আমার আসলে এখানে নেটের সমস্যা, আপনি আরেকবার একটু বলেন, আরেকবার বলেন একটু। আমাদের একজন সম্মানিত দর্শক, শুনতে পাচ্ছেন? হালিম ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু হালিম ভাইয়ের কথাটা বোঝা যাচ্ছে না আমাদের নেটওয়ার্কের।
আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, উনি বলেছেন ফুলবাড়িয়া শুধু নেটওয়ার্ক সমস্যা পর্যটন আমারও শিল্প হচ্ছে। নির্ভর নয়, ফুলবাড়িয়ার আনাচে কানাচে রয়েছে অসংখ্য ঐতিহ্য, ফুলবাড়িয়ার মাটির পরতে পরতে রয়েছে ঐতিহ্য। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আসলে ফুলবাড়িয়া আর কি কি ঐতিহ্য আছে? যেমন ধন্যবাদ শহীদ ভাই। ফুলবাড়িয়ার আমাদের আহ, যেমন ফুলবাড়িয়াতে আপনার যে বাংলাদেশ, বলুন। শহীদ ভাই ধন্যবাদ। ফুলবাড়িয়ার মাটি পরতে পরতে মাটির যে এখানে কেন? হ্যাঁ, এটা সঠিকই, কিন্তু আপনি দেখেন আমাদের ফুলবাড়িয়ায় সারা দেশের আপনার আমাদের লালচিনি একটি ঐতিহ্যবাহী পণ্য। এটা কিন্তু আমাদের ফুলবাড়ির একেবারেই নিজস্ব পণ্য। এই পণ্যটা কিন্তু সম্প্রতি সময় উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তর যে এই পণ্যের জন্য আবেদন করেছে। আপনি যদি সেই আমরা এই লালচিনি, বিশেষ করে লালচিনির বিষয়টা আমরা হয়তোবা দ্রুত সময়ের মধ্যে একটা সুখবর পাবো যে এই পণ্য হয়তোবা হিসেবে আমাদের তালিকা অন্তর্ভুক্ত হবে ফুলবাড়ির ঐতিহ্যবাহী লালচিনি। একটা বিষয় আপনি দেখেন, ফুলবাড়িয়ার হলুদ সারা দেশে কিন্তু ফুলবাড়িয়ার হলুদ এক সবচেয়ে ঐতিহ্যবাহী একটি পণ্য। ফুলবাড়িয়ার হলুদ সারা দেশে এই যে একটি খ্যাতি রয়েছে আপনার। তারপরে যদি আমরা আসি আপনার ফুলবাড়িয়ার আপনার মধুপুরের একটা অংশ আমাদের ফুলবাড়িয়ার মাটিতে আনারস, আনারসও কিন্তু আমাদের ফুলবাড়ির একটি বিশাল বাণিজ্যিক পণ্য। তা এছাড়াও আপনার ফুলবাড়িয়ার মাটিতে আপনার যে কোনো শস্য, আপনার সবজি, সব ধরনের পণ্য কিন্তু ভালো ফলন হয়। ফুলবাড়ির মাটিতে আপনার সোনা বলাই চলে। আপনার এই কারণে যে ফুলবাড়ির মাটিতে সবকিছুই আপনার হয়। শফিক ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? শফিক ভাই জি জি শুনতে পাচ্ছি, আমার একটু মনে নেটওয়ার্কের প্রবলেম। হয় একজন আপনার এখানে একটু শব্দ যে কথা হচ্ছে, বলবে নেটওয়ার্ক একটু তার প্রবলেম। মাইকটা শুধু অন করলে অন্য সবাই মিউট করে রাখলে ভালো হয়, কথাগুলো স্পষ্ট হবে। যে কথা বলবে শুধু তার মাইকটা যদি অন থাকে তাহলে ভালো হয়। আসতেছে, কোন রেখে দেন। মোয়াজ্জেম ভাইয়ের এখান থেকে কোনো শুনতে জি পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন হালিম ভাই? এখন মনে হয় ক্লিয়ার শোনা জি যায়। জি শফিক ভাই, জি শফিক ভাই। হালিম ভাই শুনতে পাচ্ছেন? জি শফিক ভাই বলেন। আমি একটু জামেল ভাইয়ের কাছে যাচ্ছি। জামেল ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, রুস্তম মাস্টার আরেকটা, হালিম ভাইয়ের কাছে আরেকটু আমি যাচ্ছি। যে জনাব রুস্তম আরেকটি কমেন্টস করছে যে, এই এলাকার রাস্তাঘাট নিয়ে কিছু করা যায় কিনা, এই বিষয়ে একটি আলোচনা করা যায়। আসলে ওই এলাকার রাস্তাঘাট তো আহ, এই কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে রাস্তাঘাটের অবস্থা আসলেই খারাপ, বেহাল। আপনার জানা এই মতে বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো। আপনার সর্বশেষ কথা বলবো, রাস্তাঘাটের বিষয়টি নিয়ে সর্বশেষ কথা বলবো আপনার। আচ্ছা, তাহলে আমি আবার একটু জামেল ভাইয়ের কাছে যাচ্ছি। জামেল ভাই, সার্বিক দিক বিবেচনায় আপনারা যে মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদ থেকে প্রচার করেছেন 17 সালে, 18 সালে, 19 সালে, আপনারা ওই সময় যখন প্রচারণা শুরু করেছিলেন তখন ব্যাপক একটা পরিস্থিতি ছিল ফুলবাড়িয়ার, বরবিলার, রাবার বাগানের, রাবার প্রক্রিয়াকরণ অঞ্চল, এভরিথিং। ব্যাপক একটা প্রচারণা ছিল ওই সময়। স্থানীয় পত্রিকা সহ জাতীয় পত্রিকাতে নিউজ আসতো। আমরা দেখেছি জাতীয় টিভি চ্যানেলগুলো, বড় বড় টিভি চ্যানেলগুলো কিন্তু ওই সময় বরবিলা নিয়ে সংবাদ প্রচার করছে। তো এখন প্রচারণায় ভাটা পড়ছে। আসলে কি এই প্রচারণা দায়িত্ব কি শুধু মুক্তবানা ফেসবুক বন্ধু পরিষদের? অন্যান্য যারা লেখক বা ফুলবাড়িয়ার সাংবাদিক আছে তারাও টাইম টু টাইম লিখছে, বাট উপজেলা প্রশাসন থেকে আহ, এই শুধু মুখে মুখে আমাদের দাবি, আমার যতটুকু মনে হচ্ছে যে এটাকে যদি আহ, পর্যটন শিল্প বা পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে তুলতে চায়, সে ধরনের আসলে কার্যকরী কোনো পদক্ষেপ তো জেলা প্রশাসন, যেটা বললো মোয়াজ্জেম ভাই একটু আগে, আমাদের উপজেলা প্রশাসন থেকেও তো আমার
মনে হয় না যে ওইরকম কোনো কার্যকরী কোনো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। আসলে দোষটা প্রধানত নিজেদের নিতে হবে। উপজেলা প্রশাসন আমাদের চাহিদার ভিত্তিতে কাজ করে। উপজেলা প্রশাসনে যারা আসেন তারা আসলে নতুন আসেন, এই এলাকা সম্পর্কে ওনাদের ধারণা থাকে না, এই এলাকার চাহিদা সম্পর্কে ধারণা থাকে না, এই এলাকার মানে যে সম্ভাবনা সুযোগ সেগুলো সম্পর্কে তাদের কাছে সেভাবে উপস্থাপন করাটাও কিন্তু জরুরি। প্রশাসন কাজ করে, প্রশাসন আপনার 17-18 সাল থেকে শুরু করে যখন এই অ্যাক্টিভিটিস গুলো যখন খুব ভালো আকারে বড় আকারে যখন চলতেছিল, তখন কিন্তু এই পর্যটন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টা আসছে। এইখানে কিন্তু আমাদের প্রোগ্রামে ইউনু মহোদয় গেছেন, এইখানে জেলা প্রশাসক সাহেব আসছেন, আমার যতটুকু মনে পড়ে বিভাগীয় পর্যায়ের মনে হয় কিছু নেতৃবৃন্দ এসছিলেন, এবং এইখানে অনেকগুলো প্রোগ্রামও হয়েছে। ঠিক আছে, হচ্ছে। এখনো যে শুধু যে মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদই করে তা না, আমি মনে করি ফুলবাড়িয়ার যারা সচেতন নাগরিক আছে সবাই যার যার জায়গা থেকে হয়তো জায়গা থেকে করছে, বাট এইটার মুক্তমনা ফেসবুক পরিষদটা ছিল যে একটা এটাকে একটা সামষ্টিক রূপ দেওয়ার একটা ক্ষেত্র ছিল, যে কারণে এটা হয়তো বেশি আলোচনায় আসছে। বাট যার যার ব্যক্তিগত প্রোফাইল থেকে ব্যক্তিগতভাবে হয়তো বিচ্ছিন্ন ভাবে করছে। বাট মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদ যখন এটা নিয়ে স্মারকলিপি দিল, মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদ যখন এটা নিয়ে কাজ করা শুরু করলো, তখন এটা আলোচনায় আসছে এবং এটা কিন্তু উপজেলা প্রশাসনও আমি মনে করি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছেন বলেই উনি কিন্তু মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদের সেই প্রোগ্রামে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছিলেন এবং উনি সহযোগিতার এবং কাজ করার অঙ্গীকারও করেছিলেন। প্রশাসনের কাছে আসলে আমাদের এই অ্যাপিলটা ওইভাবে আমরা করতে পারছি না। কেন যেন পাচ্ছি না? আমাদের হয়তো ওই একটা প্ল্যাটফর্ম দরকার, একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার, শুধু যে পর্যটন কেন্দ্র হিসেবে এটার জন্য না, একটা এলাকার অগ্রগতি, উন্নয়ন এবং সমস্ত কিছুই আসলে নির্ভর করে ওই এলাকার বিশেষ করে যারা তরুণ সমাজ আছে, যারা এনার্জিক যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা যদি কাজ করে, একত্রিতভাবে কাজ করে, তাহলে সেই এলাকার অনেক ধরনের উন্নয়নই হইতে পারে। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাটা একটা ক্ষেত্র, এবং এটা কিন্তু প্রমাণিত যে মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদ অল্প কয়েকদিনে যে এটার যে প্রসারটা করেছিল, সেটা কিন্তু পরবর্তীতে এই কার্যক্রমগুলো মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদের অনেক বিভিন্ন কারণেই এই কার্যক্রমগুলো স্থবির হয়ে যাওয়ার পরে সেভাবে কিন্তু এটা অগ্রসর হচ্ছে না। আপনি দেখবেন আগেও কিন্তু রাস্তাঘাট ছিল না, কিন্তু আগে যেভাবে বড়বিলা এবং বানরের যে সন্তোষপুরের যে বানর বা রাবার বাগান কেন্দ্রিক অথবা বিভিন্ন স্পট কেন্দ্রিক যে মানুষের আনাগোনাটা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু কমে গেছে বা স্থবির হয়ে গেছে। এটার জন্য আমরা দায়ী বলতে আমি শুধু এই কয়েকজনকে মিন করতেছি না, ফুলবাড়িয়ার যারা নাগরিক আছি, আমরা সচেতন নাগরিক যারা আছে, যারা সচেতন না, এই পরিবেশ সম্পর্কে সচেতন না, যারা এইগুলো নিয়ে ধারণা রাখেন না, বা পরিবেশের প্রভাব নিয়ে যাদের কোনো ধারণা নেই, তাদেরকে বলছি না, যাদের ধারণা আছে, এই সচেতন যে মহল আছে, তারা আসলে আমরা দায়ী, আমি নিজে সহ আমরা দায়ী। আমরা দায়ী কেন? আজকে ধরেন ফুলবাড়িয়ায় বড়বিলার পরে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। বড়বিলার মূলত ফুলবাড়িকে আকৃষ্ট করেছিল সব থেকে বেশি ফুলবাড়িয়ার যে শাপলা এবং পদ্ম, এই দুইটা জিনিস কিন্তু মানুষকে, পর্যটকদেরকে অনেক বেশি আকৃষ্ট করেছিল, এবং আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ঢাকা থেকে এসেছে শুধুমাত্র পদ্ম এবং শাপলা দেখার জন্য। সেইখানে এই বাতিলের জন্য আমরা কোনো জড়ি নাই বা করতে পারি নাই। হয়তো কিছুদিন আগে হাইকোর্ট থেকে, এখন কিন্তু আবার সে লিজ বহাল আছে, কিন্তু আমাদের ফুলবাড়িয়ার সচেতন মহল থেকে কিন্তু এটার কোনো প্রতিবাদ নাই, কোনো মানে একটা আনুষ্ঠানিক প্রতিবাদ, যেটা আপনি হয়তো ব্যক্তিগতভাবে করছেন, আমি করছি, আরেকজন করছে, বিচ্ছিন্ন প্রতিবাদ করে কিন্তু সামাজিক আন্দোলন হয় না। সামাজিক আন্দোলনের জন্য সমাজবদ্ধভাবে প্রতিবাদ করতে হয়, সমাজবদ্ধভাবে চাইতে হয়। আমরা যদি এই চাওয়াটা প্রশাসনকে বুঝাইতে পারি যে না, এই এলাকার মানুষের, এই এলাকার সচেতন মানুষের বা এই ক্ষেত্রগুলো আছে এখানে করার, এইখানে যদি প্রশাসন হেল্প করে তাহলে এটা সম্ভব, তাহলে কিন্তু প্রশাসন আমি মনে করি করবে।
এবং সেটার কিন্তু কিছু সিমটমও আমরা পাইছি যে প্রশাসন কিন্তু মানে করার জন্য আগ্রহী ছিল এবং সদিচ্ছা ছিল, কিন্তু আমরা সেটাকে ত্বরান্বিত করতে পারি না। এটা জি আমাদের জি, ব্যর্থতা, জামাল ভাই, আমাদের নেতৃত্বের ব্যর্থতা, জামাল ভাই, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের ব্যর্থতা। জামাল ভাই, আমি কয়টা কমেন্ট একটু দেখছি আপনার কাছে, আমি আবারও আসছি। শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আশুতোষ চক্রবর্তী স্যার, উনি একটা কমেন্ট করেছেন, ফুলবাড়িয়াকে দেশের মানুষের নিকট পরিচিত করার জন্য একটি সুন্দর উদ্যোগ, ধন্যবাদ জানিয়েছেন আপনাদের। আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছেন, আমি শুধু কিছু কিছু কমেন্ট পড়তেছি। সাত্তার ভাই বলছেন, এ জাতীয় প্রোগ্রাম আয়োজন প্রশংসনীয়, তবে ভবিষ্যতে বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্ত রাখাটা জরুরি। আসলে কর্মকর্তাদের সাথে আমরা চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, ভবিষ্যতে করব। সবসময় হয়তো সবাইকে পাবো না, তবে এই বিষয়ে যারা কাজ করে, যেমন হালিম ভাই কাজ করে, মোয়াজ্জেম ভাই, অনেকে যুক্ত রাখার চেষ্টা করছি। তো ভবিষ্যতে আমরা সংশ্লিষ্ট বিষয়ে কর্মকর্তাদের যুক্ত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আব্দুল্লাহ তারেক একটি কমেন্ট করেছেন, ব্যারিস্টার সুমন ভাই যদি মরা খালকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে বরবিলাকে একজন বড় মাপের পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠবে। শুভকামনা। সাত্তার ভাই বলছেন, নাগরিক আন্দোলন গড়ে তোলা যেতে পারে। হায়দার ভাই বলছেন, কেশরগঞ্জ বাজার থেকে শ্রীপুর নামাপাড়া দিয়ে একটি রাস্তা, এটা অবশ্যই এটার সাথে আলোচনায় যায় না, তারপরেও কমেন্ট করলাম। তো যাও, এখন হালিম ভাইয়ের কাছে আমি আসছি। হালিম ভাই, এই জামেল ভাই যে কথাটি বললো, লিজ বাতিল হয়েছে, আবার সেটা বহাল হয়েছে, আমরা যতটুকু জানি যে বলবীরের লিজ তো বাতিল হয়েছে, এ সংক্রান্ত মানে আনন্দ টানন্দ অনেক পোস্ট দেখলাম যে ফুলবাড়িয়া বরবিলার লিজ বাতিল হয়েছে, এখন আবার শুনতেছি লিজ বহাল হয়েছে। আসলে কি লিজ বাতিল হয়েছে হালিম ভাই? জি ভাই, বরবিলা বিল, বরবিলা বিল আমি একটু লম্বা সময় নিয়ে বলি। ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলা রাঙ্গামাটি ইউনিয়নে বরবিলা বিলের অবস্থান। এই বিলের আপনার চারপাশে আপনার রাঙ্গামাটিয়া, অনন্তপুর, আহ আনোহাদি, হাতিলেক সহ 5টি গ্রামের মাঝখানে আমাদের বরবিলা বিল। আপনার এই বরবিলা বিল কিন্তু সম্ভবত 4 দলীয় জোট সরকারের আমলে 2002-3 সালে কিন্তু লিজ প্রথাটা চালু হয় প্রথম। সেই চালু থেকেই আপনার এই লিস্টটা কিন্তু অব্যাহত আছে এখনো। আপনার সর্বশেষ যদি আমরা ধরি যে সম্ভবত শুভ মৎস্যজীবী সমবায় সমিতির নামে এই বরবিলা লিস্ট নেওয়া হয়। তো লিস্ট নেওয়া হলে তাদের লিস্টের শর্ত ভঙ্গ করার কারণে তাদের লিস্ট সংশ্লিষ্ট দপ্তর ভূমি মন্ত্রণালয় বাতিল করে, লিস্টের শর্ত ভঙ্গ করার জন্য। আমি যতটুকু শুনলাম গতকালকে, যে তারা নাকি আবার তাদের পক্ষে লিস্ট বাতিল হওয়া কারণে তারা আবার তাদের পক্ষে হাইকোর্টে একটা রিট করেছিল। আপনার সেই রিটের প্রেক্ষিতে নাকি তাদের লিস্ট বহাল রয়েছে তাদের, আমি যতটুকু গতকালকে শুনতে পেয়েছি আপনার। তো আসলে লিজের যে বিষয়টা, বরবিলা লিজ যে পর্যন্ত স্থায়ীভাবে বাতিল না হবে সেই পর্যন্ত বরবিলায় পর্যটন কেন্দ্র গড়ে ওঠাটা খুব কঠিন একটা বিষয়। আপনি প্রশাসন চাইলেও পারবে না, কারণ এইখানে আপনি লিজ দিবেন, মাছ চাষের অনুমতি দিবেন, সেখানে আপনি পর্যটন কেন্দ্র কিভাবে করবেন? প্রথমত আপনার এই লিজ বাতিল করতে হবে। লিজ বাতিল করার জন্য প্রশাসনের এবং স্থানীয় লোকজন যারা আছে ওইখানে এবং আমরা যারা আছি সবারই এক উদ্যোগে কাজ করতে হবে, যেন বরবিলার বিলের লিজ স্থায়ীভাবে বাতিল করা হয়। লিজ বাতিল হয়নি, কিন্তু তারা শর্ত ভঙ্গ করার কারণে তাদের লিস্টটা সাময়িকভাবে বাতিল হয়েছিল। তারা হাইকোর্টে রিট করে আবার তাদের পক্ষে লিস্টটা নিয়ে আসছে গতকালকে, আমি যতটুকু শুনলাম আপনার। আচ্ছা হালিম ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, এই যে বরবিলা বিল যে লিজ দেওয়া হয়, সেখানে একটি মৎস্যজীবী সংগঠনের নামে, মূলত এই আমাদের জানা মতে গুটি কয়েক ব্যক্তি এই বিল থেকে সুবিধাটা পায় এই লিজ নেওয়ার পরে। আমি জানি না যে এই লিজ থেকে প্রতি বছর সরকার কত টাকা রাজস্ব পায়, এটাও আমার ঠিক জানা নেই। কিন্তু সার্বিকভাবে এটার লিস্টটা যদি বাতিল হয়, আপনি বললেন যে পর্যটনের সম্ভাবনা যেমন বেড়ে যায়, পর্যটকদের সুবিধা হয়, পাশাপাশি এটা যদি অবমুক্ত থাকে, তাহলে তো এই বিলের চারপাশে আমার তো মনে হয় কমপক্ষে 1000-এর উপরের পরিবার এই বিলের উপর নির্ভরশীল, যারা এই বিলে মাছ ধরতো, জীবিকা নির্বাহ করতো বা বিভিন্ন কাজ করতো। বাট লিজ দেওয়ার পরে তো সেখানে অতিথি পাখি পর্যন্ত মানে আসতে পারে না, এরকম আমরা শুনেছি। তো এখন পর্যটন নিয়ে যদি আমরা কথা বলি, পর্যটন নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে তো পর্যটনের প্রথম শর্ত এসে দাঁড়ায় আগে লিজ বাতিল করতে হবে। লিজ বাতিল না করে এই বরবিলাকে আসলে কি পর্যটনে আওতায় নিয়ে আসা সম্ভব? জি,
শফিক ভাই, আপনার বরবিলার আপনি যে বিষয়টা বললেন, বরবিলা পারে আপনার বেশ কিছু গ্রামের শত শত আপনার জেলে পরিবার আছে, এই বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু যেদিন থেকে এই বিল আপনার লিজ দেওয়া হয়েছে, সেদিন থেকে তাদের এই জেলে পরিবারগুলোর মাঝখানে একটা নীরব কান্না চলছে। কারণ লিজ দেওয়ার পরে তারা এই বিলে আপনার মাছ ধরতে পারেনি, এবং শেষ পর্যন্ত তারা মাছ ধরতে পেরেছে, তাদেরকে চাঁদা দিতে হয়েছে। চাঁদার পরিমাণ কম হলে অর্ধেক মাছ এই ইজারাদারদেরকে দিয়ে দেওয়া হতো আপনার। যে কারণে একটা পর্যায়ে গিয়ে আপনার বিল পারের যে জেলে পরিবারগুলো ছিল, তারা এই পেশা থেকে সরে অন্য পেশায় চলে গেছে। আবার অনেকেই আমাদের ঘাটাইল উপজেলায় চলে গেছে, বিভিন্ন বিলে তারা রাত্রি যাপন করে, সেখানে থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কিন্তু এই বিলে তারা পারে না। আমি সম্প্রতি আপনার, আমি যদি বলি কয়েক মাস আগে এই বিলে আপনার মাছ ধরলে অর্ধেক মাছ এই ইজারাদারদেরকে দিয়ে দেওয়া হতো, তা না হলে তারা মাছ ধরতে পারতো না। একে তো চাঁদা দিত, দ্বিতীয়ত আপনার তারা মাছ এই বিলে যা মাছ ধরতো তার অর্ধেক মাছ তাদেরকে দিয়ে দেওয়া লাগছে ইজারাদারকে। পাশাপাশি যে মাছ তারা অর্ধেকটাও তাদের থাকছে জেলেদের, সেই মাছও তাদের কাছে একেবারে পানির মূল্যে বিক্রি করা লাগছে, তা না হলে তারা মাছ মারতে পারছে না এই বিলে আপনার। আর বিলের আপনার যে পর্যন্ত লিজ আপনার বাতিল করা না হবে, সেই পর্যন্ত আপনার এইখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠা সম্ভব না, আমার কাছে মনে হয় না। আমি আপনাকে আরেকটা বিষয় বলি, আপনি যদি আজকে থেকে 10-15 বছর আগে যান, তাহলে এই বিলের কিন্তু চারদিকে আপনার 15 থেকে 20 ফুট প্রস্থের আপনার রাস্তা ছিল, আপনার চারদিকে। সেই রাস্তার কিন্তু এখন অস্তিত্ব নেই, আপনার অস্তিত্ব নেই। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের এর আগের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন আপনার, তিনি কিন্তু আপনার সরকারিভাবে এক প্রকল্প দিয়ে হাতিলেটের অংশ কিন্তু রাস্তা আপনার বিল পারে আপনার রাস্তা করেছে, এবং বিভিন্ন ফল এবং বনজ গাছ এবং ফুল গাছ তিনি লাগিয়েছে রাস্তার দুই পাশে। এবং দৃষ্টিনন্দন একটি গেট কিন্তু তিনি করার চেষ্টা করছেন, এবং গেটের দুটা পিলারও হয়েছে। পরবর্তীতে সম্ভবত তার বদলি হয়ে যাওয়ার কারণে আর ওই গেটটা করা হয়নি, এখনো গেট করা প্রক্রিয়াধীন। এবং যারা পর্যটক আসে তাদের বসার জন্য কিছু বেঞ্চও আপনার তৈরি করা হচ্ছিল। কিন্তু আমাদের এর আগের ইউনো মহোদয় তিনি বদলি হওয়ার কারণে আমার মনে হয় এটা একটা স্থবির হয়ে আছে। পাশাপাশি আপনি যদি আরেকটু দেখেন, আমাদের বরবিলা এই বিলটি কিন্তু আপনার, আমরা যদি বলি যে প্রায় 368 একর জায়গা রয়েছে এই বরবিলা বিলে, সরকারি খাস জায়গা 368 একর, শুধু খাস জায়গা আপনার। এটা কিন্তু শুকনো মৌসুমে, বর্ষা মৌসুমে কিন্তু আপনার প্রায় 700 একর জায়গা হয়, আপনার 700 একর জায়গা হয়। তার মাঝখানে আপনার সম্ভবত 300 আপনার 51 একর জায়গা আপনার খাস, এই বিলের খাস জায়গা। কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে গত 20-21 বছরে বরবিলার প্রায় 100 একর জমি কিন্তু বেদখল হয়েছে, এবং এই বেদখল গুলো কিন্তু করেছে ওই এলাকারই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। আপনি দেখেন বরবিলার চারদিকেই আপনার যেভাবে জমিগুলো আপনার দখল হচ্ছে, এই দখল যদি আপনার মুক্ত না করা হয়, হ্যাঁ, দখলবাজদের যদি উচ্ছেদ না করা হয়, তাহলে এই বরগুলা কিন্তু দিন দিন ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। আপনি ধরেন যে আপনার, আমরা যদি ধরি যে 600 + 600 58 বা 61 একর জায়গা, এর মাঝখানে যদি 100 একর জায়গায় যদি আপনার বেদখল হয়ে যায় চারদিক থেকে আপনার, তাহলে কিন্তু আপনার এসে পড়ছে 561 এরকম 68 বা এরকম জায়গা, কিন্তু বিলের আয়তন কিন্তু ছোট 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 হয়ে আসছে। এই বিষয়ে যদি উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, যত দিন যাবে আমাদের বরবিলার আয়তন ছোট হয়ে আসবে আপনার। আর আপনি মানে আপনি আরেকটা বলতে বিষয় চাচ্ছেন যে, বলেন বলেন। আরেকটা বিষয় আপনি দেখেন, বরবিলা পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ফুলবাড়িয়ার যারা কাজ করেছি, ফুলবাড়িয়ার সবাই, এটা তার সবারই আপনার ইয়া রয়েছে, আপনার সবাই আপনার কাজ করেছে, যারা যারা এই বিষয় নিয়ে কাজ করেছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদ যখন আপনার একটা প্রোগ্রাম করলাম বিলপাড়ায়, তখন আপনি খেয়াল করছেন কিনা, তার কিছুদিন পরে এই বিলের যারা ইজারা ইজারা নিয়েছে, হ্যাঁ, ইজারা নিয়েছে এবং বিলের একটি প্রভাবশালী মহল আশপাশের, তারা কিন্তু এই যে আমাদের পদ্ম সাপলা গুলো ছিল, এগুলা কিন্তু একদম বেনিশ করে দিছে। কারণ এই যে বেনিশ করছে, আপনার বরবিলাতে যদি পদ্ম সাপলা না থাকে, তাহলে কিন্তু পর্যটকরা আসবে না। পর্যটকরা কেন তারা কিন্তু টার্গেট করছে,
তারা টার্গেটই করছে পদ্মা শাপলা জলস্রোতগুলো ধ্বংস করে ফেলবে আপনার। কিন্তু তারা কিন্তু অনেকটা সফল আমি বলবো। কারণ আপনার এবছর কিন্তু আপনার পদ্মা শাপলা অনেক কম হয়েছে আপনার, অনেক ওখানে মেইন কম আকৃষ্ট হয়েছে। হচ্ছে পদ্ম শাপলা, এবং পদ্ম শাপলা যদি না থাকে তাহলে পর্যটকরা কেন আসবে? পর্যটকরা তো আসেই পদ্ম শাপলা দেখতে। এবং সেটাই। একটা পদ্ম বিল নামে কিন্তু বিশেষ করে আমি বলবো জামেল ভাইয়ের একটা এই বিলটিকে কিন্তু যে পদ্ম পদ্ম বিল নামে যে এই বিলটা কিন্তু আসলে আগে কেউ বলতো না। আমাদের বলতো না। মুক্তমনার পরিচয়ের আগে এই বিলটাকে বরবিলা নামে বলতো, পদ্ম বিল নামে কেউ বলতো। পদ্ম আরেকটা বিল নামে বিষয় শুনলে আশ্চর্য হবেন, আরেকটা বিষয় শুনলে আশ্চর্য হবেন আমি আপনার। আমি আমি একটা আমার প্রশ্ন নিচ্ছি হালিম ভাই, সাত্তার ভাই একটা প্রশ্ন করছে এখানে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদুল করিম প্রায় কোটি টাকা ব্যয় করে বিলের দক্ষিণ অংশে একটি রাস্তা নির্মাণ করেছিলেন। প্রায় 1000 গাছ লাগানো হয়েছে। গাছগুলো কি পরিচর্যা ছিল বা দেখভাল করা হয়েছে, বা গাছগুলো কি এখন আছে? এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, শহীদ ভাই, আপনার যে আমাদের আগের যে ইউনো মহোদয় ছিলেন নাহিদুল করিম সাহেব, তিনি কিন্তু ভালো কাজ করেছিলেন। বিশেষ করে বরবিলাটা পর্যটন কেন্দ্র হিসেবে করার জন্য মোটামুটি ভালো অঙ্কের একটা আপনার প্রজেক্ট নিয়েছিল সে। রাস্তার দুপাশে গাছগুলো আপনার লাগানো হয়েছে, কিছু গাছ আপনার নষ্ট হয়েছে, কিছু গাছ আছে, এখনো আছে আপনার। সে দৃষ্টিনন্দন একটা গেট, বিশেষ করে হাতিলেটের অংশে করার যে আপনার কাজ শুরু করেছিলেন, নির্মাণ কাজ। হ্যাঁ, পরবর্তীতে সে চলে যাওয়ার পরে এই কাজটা আর হয়নি, ওইভাবেই রয়েছে। তবে আমি যতটুকু জানি আপনার আমাদের যে ইউনুস সাহেব ছিলেন, নাহিদুল ইসলাম, আমাদের এই লিজ বাতিল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে তিনি লিখিতভাবে আপনার জানিয়েছিলেন, আমি যতটুকু জানি আপনার। এবং সে অনেক দূর এগিয়ে গিয়েছেন। এবং এটা যদি আপনার বর্তমানে যদি কেউ আপনার এটার পিছনে একটু লেগে থাকে, সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা প্রশাসন বা আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয় বা জেলা প্রশাসক, হ্যাঁ, যদি একটু লেগে থাকে, আমি নিশ্চিত যে এটা লিজ বাতিল হয়ে যাবে আপনার। এই প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এবং একটা গ্যাজেটও আছে আপনার, 2014 সালের একটা গ্যাজেটও আছে, যে প্রাকৃতিক সৌন্দর্য আপনার যেগুলো আপনার বিল জি আছে, এগুলাতে আপনার যদি কখনো আপনার লিজ দেওয়া হয়, এই লিজটাও বাতিল করা যেতে পারে। এটা কিন্তু একটা প্রজ্ঞাপনও আছে সরকারের আপনার 2014 সালের, আপনার সেই কপিটাও আপনারা আছে। তবে আপনার যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, আপনি দেখেন যে আমরা মুক্তমনা ফেসবুক পরিষদ যখন আপনার বরবিলা বিল পারে যখন আমরা অনুষ্ঠান করলাম, এর পরেই আপনার একটা মহল আপনার এই বিলের আপনার বিশেষ করে সৌন্দর্য যেটা আমরা বলি পদ্মা শাপলা, এগুলো কিন্তু ধ্বংস করে দিল আপনার। আপনি শীতে অতিথি পাখি আসে, এই অতিথি পাখিগুলোর উপরে অত্যাচার শুরু করলো তারা। অতিথি পাখি কিন্তু এবছর খুব কম আসছে আপনার। হ্যাঁ, এটা কিন্তু পরিকল্পিতভাবে একটি মহল করছে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আপনার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আমাকে বলেছে যে এইখানে আমরা যেন পর্যটন কেন্দ্র করতে না পারি, তার জন্য বিশাল একটি প্রভাবশালী মহল এটার পিছনে লেগে রয়েছে। তাকে হুমকিও দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করবে। তাহলে আপনি চিন্তা করেন, আমাদেরই মন মানসিকতা নাই এখানে আমরা যেন আমাদের ফুলবাড়িয়া, বিশেষ করে ফুলবাড়িয়া যেন পর্যটন কেন্দ্র না হয়। এটা এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর কথা ভাই। একজন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা যখন সে বলে যে ভাই আপনাদের এলাকার লোকজনই চায় না এখানে আপনার পর্যটন কেন্দ্র গড়ে উঠুক। দেখেন, আপনি আমাদের বৃহত্তর ময়মনসিংহে কোথাও পাবেন না যে এরকম সুন্দর পর্যটন কেন্দ্র আছে। আপনি দেখেন, যদি আমরা সন্তোষপুরে যাই, সন্তোষপুরে আপনার নিপুণ বিশাল একটি রাবার বাগান, 1036 একর জায়গা রাবার বাগানে। আপনার এখানে রাবার উৎপাদন হচ্ছে। আপনি দেখেন রাবার বাগানের পাশে আমাদের আনারস পাহাড়ি অঞ্চল, আহ, আদিবাসীরা রয়েছে, হালিম ভাই, আদিবাসীরা রয়েছে আপনার। জি হালিম হ্যাঁ, ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবার একটু জামিল ভাইয়ের কাছে যাচ্ছি। জামিল ভাই, আপনি তো একটি বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেতা, উপজেলা পর্যায়ের একটা সংগঠনের বড় নেতা। আমি বলবো যে এই ফুলবাড়িয়ার পর্যটন এলাকা পর্যটন সমৃদ্ধ করার জন্য যেটা সবার আগে যে প্রয়োজনটা হালিম ভাই বললো, যে বরবিলার লিজ বাতিল করা, পাশাপাশি ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা, বেশ কিছু কাঁচা রাস্তা যেখানে বর্ষাকালে যাতায়াত করা যায় না সেখানকার রাস্তাঘাটের উন্নয়ন করা, সর্বোপরি সবার আগে যে লিজ বাতিল করা। এই বাতিল করার জন্য প্রশাসনের যে উদ্যোগ, সেই উদ্যোগের সাথে সাথে ক্ষমতাসীন রাজনৈতিক দলের তো একটা আহ, বড় ভূমিকা প্রয়োজন। এক্ষেত্রে আপনাদের আসলে কি রাজনৈতিক দল বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগিতা থাকবে কিনা, বা আপনারা সেটা করবেন কিনা? জামাল ভাই, আপনার মনে হয় মিউট করা আছে, আপনি আনমিউট করেন। ধন্যবাদ। মিউট করে রেখেছিলাম। আম, প্রধানত কথা হচ্ছে যে রাজনৈতিক দলের সদিচ্ছা আছে, সদিচ্ছা যে আছে সেটার একটা বড় প্রমাণ হচ্ছে
আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উনার অনেকটা উনার উদ্যোগে সংশ্লিষ্ট আরো কিছু লোকজনের সহযোগিতায় ওইখানে একটা কুন্দাবাইজ প্রতিযোগিতা হয় প্রতি বছর, জি জি। এবং এটা একটা উৎসবের মতো হয়ে গেছে ওইখানে। তার মানে এবং উনার সেই ওই বড়বিলা নিয়ে দিনকে উনার সেই ওই দিন ওই দিনকে কেন্দ্র করে হলেও কিন্তু হাজার হাজার পর্যটক যায়। হাজার হাজার পর্যটক এখানে আসেন, এবং এই উদ্যোগটা উনি কিন্তু প্রতি বছর নিচ্ছেন। এবং এইটা দিয়ে এটা প্রমাণিত হয় যে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ, বিশেষ করে উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আমরা যারা আছি আওয়ামী লীগের সহযোগী হিসাবে, সকলেরই সদিচ্ছা আছে। সকলের না থাকলেও অন্ততপক্ষে আমাদের যিনি নেতা, উনার তো অন্ততপক্ষে সদিচ্ছা আছে। এটা উনার এই প্রতি বছরের আয়োজনে বড়বিলা কেন্দ্রিক এবং পর্যটন নিয়ে উনার এই উদ্যোগে সেটা কিন্তু প্রমাণিত হয়। তার থেকে বড় কথা হচ্ছে, যেটা হালিম ভাই যেটা বলতেছিল, আপনি যেটা বলতেছিলেন, আমরা সবাই জানি আসলে আমাদের সবই আছে। ফুলবাড়িয়া হালিম ভাই শুরু করেছিল, ফুলবাড়িয়ার উনি রাবার বাগানের কথা বলেছেন, একটা বিশাল এরিয়া নিয়ে একটা রাবার বাগান। এটা একটা বড় সম্পদ কিন্তু আমাদের ফুলবাড়িয়ার জন্য। এইখানে সামাজিক যে বানরগুলি আছে, এগুলোও কিন্তু প্রকৃতিগত ভাবে ফুলবাড়িয়ার একটা বড় সম্পদ। আমাদের ফুলবাড়িয়ায় কি নেই আসলে, কিন্তু আমরা সেগুলো উপস্থাপন করি না। ফুলবাড়িয়ায় যে আলাদিন পার্ক আছে, আমরা প্রাকৃতিক আমরা কৃত্রিম পার্কের কথাও যদি বলি, যে আলাদিন পার্ক কিন্তু আপনি ফ্যান্টাসি বা নন্দন থেকেও কয়েক গুণ বড় একটা পার্ক। সারা বাংলাদেশের মানুষ কিন্তু ফ্যান্টাসি কিংডম চিনে, নন্দন পার্ক চিনে। আলাদিন পার্কটাকে কিন্তু ওইভাবে আলাদিন পার্ক কর্তৃপক্ষ সেভাবে বাংলাদেশের সামনে উপস্থাপন করতে পারে নাই। আমাদের ফুলবাড়িয়ার এরকম একটা পার্ক আছে, সেটা কিন্তু আমরা ওইভাবে উপস্থাপন করতে পারি নাই। আমাদের লালচিনি নিয়ে আমাদের ইতিমধ্যেই আমাদের দেখলাম উপজেলা প্রশাসন থেকে এটাকে আমাদের সত্ত্ব হিসাবে পাওয়ার জন্য আবেদন করেছে। লালচিনি, আখ যেটা আছে, এইগুলার বিষয়, এটাও কিন্তু লালচিনি এবং হলুদ, এই দুইটাই কিন্তু আমাদের নিজস্ব পণ্য, একেবারেই নিজস্ব ফুলবাড়িয়ার পণ্য মূলত। আপনি যদি ফুলবাড়িয়ার ঐতিহ্যের দিক থেকে বলেন, আমি এই সংক্রান্ত একটা ভিডিও করেছিলাম, আপনি যদি কারো যদি দেখে থাকেন মনে হবে, সেটা হচ্ছে ফুলবাড়িয়ায় আপনি ঐতিহাসিকভাবে ফুলবাড়িয়ার মাটি কিন্তু বহু প্রাচীন আমলের মাটি। প্রাচীন প্রাচীন জনপদ যেখানে ছিল আগে তো জনপদ এরকম মানে ঘনবসতি ছিল না। এই জনপদগুলো কিন্তু যেসব এলাকা লাল মাটি সমৃদ্ধ যে এলাকা, এইটা কিন্তু ঐতিহ্যগত ভাবে অনেক প্রাচীন জনপদ যেগুলো ছিল সেইখানেই কিন্তু লাল মাটির অস্তিত্ব আছে। সে ফুলবাড়িয়ার কিন্তু আমাদের দক্ষিণ অংশ থেকে শুরু করে একটা বড় অংশ লাল মাটি দিয়ে ফুলবাড়িয়ার এই ভূমিটা গঠিত। কাজে এইটা প্রমাণ করে, এই মাটিটাই প্রমাণ করে যে ফুলবাড়িয়া বসতির দিক থেকে, জনবসতির দিক থেকে সুপ্রাচীন একটা ভূমি এবং ঐতিহ্যবাহী একটা ভূমি। আমাদের হুমগুটি খেলা কিন্তু এটা বহু সাল থেকে চলে আসছে, এটা আমরা সবাই জানি, এবং এটা কিন্তু একটা ইউনিক খেলা, এবং এটা কিন্তু শুধুই আমাদের ফুলবাড়িয়ার খেলা। এখন ফুলবাড়িয়ার খেলা কিন্তু সারা বাংলাদেশ এখন কিন্তু এটা বিভিন্ন মাধ্যমে জানে। আমাদের অর্কিড বাগান আছে, আমাদের ফুলবাড়িয়াতে একটা বৃহৎ অর্কিড বাগান, এটা কিন্তু খুবই কম দেখা যায়। এই ফুলটা কিন্তু রেয়ার ফুল এবং দামি একটা ফুল। এটা কিন্তু আমাদের ফুলবাড়িয়ার সম্পদ। আমাদের আপনার পুটিজানা ইউনিয়ন, আমাদের সম্মানিত হোস্ট মহোদয়ের পুটিজানা ইউনিয়নের জমিদারের কাছ থেকেই কিন্তু মুক্তাগাছার জমিদারি ক্রয় করেছিল। এবং আপনাদের সাথে কথা বলে সম্মানিত আমাদের হোস্ট শফিক ভাই এবং সাইফুল ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানলাম যে আপনাদের বর্তমান বসত ভিটাটাও সেই জমিদারের এলাকাতেই বা বাড়ির যে আঙিনা সেইখানেই ওই বসত ভিটাটা। তার মানে ঐতিহ্যগত দিক থেকে মুক্তাগাছার জমিদারের থেকেও প্রাচীন জমিদার ছিল আমাদের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের জমিদার। এটা কিন্তু ঐতিহাসিক সত্য। এই ইতিহাসগুলো কিন্তু কেউ বলে না, কেউ জানে না, ওভাবে আমরা প্রচার করছি না। আমাদের ঐতিহ্যগুলোতে আমাদের উপস্থাপন করতে হবে। আমাদের ফুলবাড়িয়ার ঝুরবাড়িয়ায় যে সম্ভবত আব্দুর রশিদ সাহেবের বাড়িতে যে মসজিদটি, সেটা 1000 বছরের আগের পুরনো মসজিদ, এটা একটা প্রত্নতাত্ত্বিক সম্পদ। ওই সময়কার আমলে এইরকম একটা মসজিদ নির্মাণ করা, এটা অনেকটা অবিশ্বাস্য একটা বিষয় ছিল, আশ্চর্যের ব্যাপার ছিল।
সেই আমলে কিন্তু আমাদের ফুলবাড়িয়া ঐতিহ্যগতভাবে আমাদের ফুলবাড়িয়া কিন্তু একটি উন্নত জনপদ ছিল, সেটার কিন্তু সাক্ষ্য বহন করে। আমরা কিন্তু এই জিনিসগুলো উপস্থাপন করি না। ভাই একটা রিকোয়েস্ট দেন, আপনাকে একটু নিচ্ছি, আমরা খুব দ্রুত শেষ করবো। মোয়াজ্জেম ভাই একটা রিকোয়েস্ট দেন, আমি আপনাকে অ্যাড করতে পারছি না। জি জামাল ভাই। কাজেই আমিও অল্প কথা শেষ করে দিচ্ছি। কাজেই এই সমস্ত দিকই আমাদের মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদ একটা প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্মটা কিন্তু অল্প কয়েকজন মানুষের গড়া ছিল, কিন্তু অনেক মানুষের সাপোর্ট ছিল সেখানে। যে কারণেই কিন্তু এই অনেক মানুষের যে সাপোর্ট ছিল, আপনি দেখেছেন আমাদের বরবিলার যে আমরা প্রোগ্রামটা করেছিলাম, সেইখানে আমাদের ফুলবাড়িয়ার যারা গণ্যমান্য এবং খুবই বড় মাপের যেসব মানুষজন ছিলেন, মুক্তমনার যারা ছিলেন, তারা কিন্তু নিজের থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। তার মানে তাদের সেই সাপোর্টটা ছিল। ভালো কাজে যে ভালো মানুষের সাপোর্ট থাকে, সেটা কিন্তু মুক্তমনা ফেসবুক বন্ধু পরিষদ প্রমাণ করেছে। আমি মনে করি এরকম একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের, শুধুমাত্র পর্যটন কেন্দ্রিক না, ফুলবাড়িয়ার যে কোনো সামাজিক উন্নয়নে ফুলবাড়িয়াকে পরিচিত করার জন্য, ফুলবাড়িয়ার যে সমৃদ্ধি, যে ঐতিহ্য, এগুলোর প্রচার প্রসারের জন্য, ফুলবাড়িয়াকে তুলে ধরার জন্য এরকম একটা অরাজনৈতিক একটি সামাজিক শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার। ধন্যবাদ জামিল ভাই। তো আমরা কথা বলছিলাম ফুলবাড়িয়ার পর্যটন সম্ভাবনা নিয়ে। আমরা ফুলবাড়িয়ার কি কি আছে আমরা জানতে পেরেছি। ফুলবাড়িয়াতে বরবিলা, ফুলবাড়িয়া রাবার বাগান, রাবার প্রক্রিয়াকরণ অঞ্চল, ফুলবাড়িয়াতে আছে সামাজিক বানর, যেখানে মুক্ত, একদম মুক্ত জঙ্গলের যে বানর এবং মানুষের কোনো ক্ষতি করে না। আমরা জানতে পেরেছি ফুলবাড়িয়াতে আছে অর্কিড বাগান, যেটা বাংলাদেশের অন্যতম মানে স্বনামধন্য দামি একটি ফুলের বাগান, অর্কিড বাগান। আমরা ফুলবাড়িয়াতে যে মসজিদের কথা শুনেছিলাম, আমরা ফুলবাড়িয়ার আরেকটি ঐতিহ্য কিন্তু ফুলবাড়িতে আছে, বেশ কয়েকটি জায়গা আছে। আমাদের পুটিজানা ইউনিয়নের রায়বাড়ি, যেটা ফুলবাড়িয়ার অন্যতম একটি বড় শিব মন্দির, কিন্তু আমাদের ঠিক বাড়ির পাশেই সনাতন ধর্মাবলম্বীদের শিব মন্দির। আমাদের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী যে লাল চিনি, সারা বাংলাদেশে সেই লাল চিনি কিন্তু অধিক সমাদিত। বর্তমানে লাল চিনিটা একটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে, এবং এই লাল চিনি কিন্তু বিদেশেও এখন প্যাকেট আকারে রপ্তানি হচ্ছে, যেটা আমরা বাজারে আগে চাইলেই পাইতাম, এখন কিন্তু হাতের কাছে আমরা সেই লাল চিনিটা পাচ্ছি না। আমরা জানতে পারলাম যে ফুলবাড়িয়াতে আরো যে জিনিসগুলো আছে, তার মধ্যে আরেকটি হচ্ছে হুম গুটি খেলা, যেটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মানে অন্যতম একটি বৃহৎ খেলা, এবং এটা শুধু ফুলবাড়িয়া নয়, সারা পৃথিবীতে এর চাইতে বড় মাপের এবং এত সংখ্যক বেশি প্লেয়ারের খেলা আর কোথাও নেই। এখন আমার লাইভের শেষ অংশে আপনাদের কাছে, সুধীজনদের কাছে, আমাদের কাছ থেকে ইতিমধ্যে নেটওয়ার্ক সমস্যার জন্য বিদায় নিয়েছেন মুয়াজ্জেম ভাই, জামেল ভাই এবং হালিম ভাইয়ের কাছে, আমার কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যে এই যে হুম গুটি খেলা ফুলবাড়ির একটা অন্যতম ঐতিহ্য, শুধু ফুলবাড়ি নয়, সারা বাংলাদেশের একটা ঐতিহ্য, যেটা মুক্তাগাছা বা ত্রিশাল এলাকায় কিছু অংশে থাকলেও হুমগুটি খেলাটা মোটামুটি ফুলবাড়িয়া থেকেই স্বীকৃতিপ্রাপ্ত। এই হুমগুটি খেলা সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ খেলা, এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক খেলা, এবং রেফারি ছাড়া বা আম্পায়ার ছাড়া খেলা। এই খেলাটাকে প্রশাসনিক ভাবে, সাংবাদিক হালিম ভাই সহ আমি বলবো, এই গুটি খেলাটাকে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখানো যায় কিনা বা লিপিবদ্ধ করা যায় কিনা, আর রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, অতি সংক্ষেপে শেষ করুন হালিম ভাই। জি শহীদ ভাই, ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের ফুলবাড়িয়ার যে ঐতিহ্যবাহী গুঙ্গুটি খেলা, এ বিষয়ে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেক সরকার, তিনি কিন্তু সংসদেও তিনি বলেছেন, এই বিষয় নিয়ে কথা বলেছেন, এবং গ্রিনিস ওয়ার্ল্ড বুকে যে নাম লেখার বিষয়টি বলছেন, এই বিষয়টিও হয়তো উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা এটাকে ব্যবস্থা নিতে পারি। কিন্তু তাহলে আমি আরেক মিনিট বলি যে আপনার সন্তোষপুরের আমাদের একজন ভাই কমেন্ট করেছে যে রাস্তার বিষয়ে, আপনি রাস্তার বিষয়ে আমি 1 মিনিটে শেষ করে দেবো। সন্তোষপুরের ভাই না, আমাদের এলাকার জিয়াউর রহমান নামে একটি ছেলে কমেন্ট করেছে যে শিবগঞ্জ এলাকা থেকে রাস্তা 20 ফুটে 30 ফুট 20 ফুট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট কেটে ফেলা হচ্ছে। হ্যাঁ, পুরো সামগ্রিক বিষয় নিয়ে আপনি 1 মিনিটে বলুন। জি, আপনার এই 20 ফুটের রাস্তা 15 ফুট হয়ে যাচ্ছে, এটা কিন্তু এলজিডি, স্থানীয় এলজিডির গাফিলতি। তারা যেভাবে আপনার ম্যাপ তৈরি করে দেয়, এভাবেই কিন্তু রাস্তাটা পাশ হয়ে আসে, আপনার আসার পরে কিন্তু কাজ শুরু হয়। এর জন্য দায়ী হলো আপনার স্থানীয়, আমার মনে হয় যে স্থানীয় সরকার বিভাগ যেটা আছে আমাদের,
এলজিইডি তাদের পরিকল্পনার মাঝখানে কিছুটা আপনার আছে, আপনার দুর্বলতা আছে। আর সন্তোষপুরের যে বিষয়টা, আপনি একটা বিষয় জানেন, নাওগাঁ ইউনিয়ন আপনার বন বিভাগের 5টি মৌজা আছে, 5টি মৌজার মাঝখানে সন্তোষপুর একটি মৌজা। এই সন্তোষপুর মৌজায় যদি কোনো পাকা রাস্তাঘাট করতে যায়, সেক্ষেত্রে কিন্তু বনের জমির উপর দিয়ে যায়। বনের জমির উপর দিয়ে রাস্তাগুলো গেলে এখানে বন বিভাগ আহ, বড় ধরনের একটা ব্যারিকেড দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে বন বিভাগ কিন্তু মামলাও করে, আদালত পর্যন্ত যায়। যে কারণে আপনার বন অঞ্চলের ভিতর দিয়ে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আপনার একমাত্র সরকারের আপনার হাই প্রোফাইল থেকে যদি চাওয়া হয় তাহলে সম্ভব। আপনার সন্তোষপুরে, বিশেষ করে আপনার সন্তোষপুর যে আমাদের যে সন্তোষপুর রাবার বাগান বা বনবিট আছে, ভিতর দিয়ে যে রাস্তাগুলো আছে, এইগুলো আপনার এইখান থেকে আমাদের মনে হয় স্থানীয় যে জনপ্রতিনিধি আছে এরা চাইলেই করতে পারবে না। এখানে হয়তো আপনার তারা করতে পারে আপনার কিছু প্রকল্প দিয়ে রাস্তাঘাটগুলো আপনার মেরামত করার জন্য, মাটির রাস্তা এখানে আপনার হেরিংবন করুক আর পাকাই করুক, আপনার এখানে বন বিভাগ তারা বাধা দেয়। আমি এর আগেও আপনার সন্তোষপুর যে আমাদের এর আগের যে উপজেলা ইঞ্জিনিয়ার ছিলেন আপনার, হ্যাঁ, তার সাথে কথা হয়েছিল। সে আপনার কান্দুরবাজার থেকে আপনার সন্তোষপুর যে বন অফিস সেই পর্যন্ত সে এইখানে আপনার কিছু রাস্তা পাকা করার জন্য বন বিভাগের সাথে কথা বলছিল, এবং সেই কথাটা আমিই বলেছিলাম, আমার মাধ্যমেই আপনার কথা হয়েছিল। কিন্তু তারা বলছে যে না, আমরা এখানে রাস্তা করতে দিব না বা আমরা ব্যারিকেড দিব। যে কারণে কিন্তু আমাদের এর আগের উপজেলা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সে কিন্তু আপনার এখান থেকে পিছিয়ে আসছে। এটা আমার সন্তোষপুর এলাকার হয়তো দু একজন বিষয়টা জানেন। হ্যাঁ, কিন্তু আর বরবিলার যে রাস্তার বিষয়টা, আপনি দেখেন বরবিলার থেকে আমরা যদি হাতিলের থেকে কিন্তু বরবিলার পর আমার মনে হয় সর্বোচ্চ 500-700 মিটার রাস্তা। এখানে কিন্তু আপনার যে আমাদের জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসন চাইলেই 500-700 মিটার রাস্তা আপনার পাকা করার কোনো বিষয়ই না। কিন্তু দূরত্ব হলো আপনার পাহাড় অনন্তপুর থেকে যে রাস্তাটা আপনার পাহাড় অনন্তপুর থেকে গেছে, ওই দিক থেকে আপনার যে ওই কি বলে বরবিলা পার পর্যন্ত রাস্তাটা গেছে, এখানে মনে হয় সম্ভবত 1200-1300 মিটার রাস্তা। এই রাস্তাটা আলী ভাই, পাকা আমরা করাও আমরা একটু কিন্তু। শেষের দিকে চলে আসছি। আমাদের জি, আলোচনাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু এটি সাপ্তাহিক নিয়মিত লাইভের অংশ হিসেবে থাকবে। আমি চাচ্ছি না যে এটাকে দীর্ঘায়িত করতে, কারণ দর্শক বিন্দু এটা বিরক্ত হয়ে যেতে পারে যে লাইভের একটি নির্দিষ্ট সময় থাকা দরকার। আমাদের জন্য টাইম ছিল প্রথম 30 মিনিট, এবং পরবর্তীতে আমরা বলেছিলাম যে আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করবো। আমি সর্বশেষ জামিল ভাইকে বলবো যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পৃথিবীর সর্ববৃহৎ খেলা হুমগুটি খেলাকে যদি আমরা স্বীকৃতি দিতে চাই, তাহলে কিন্তু আগামী হুমগুটি খেলার আগেই বাংলাদেশ অথরিটি, গ্রিনিস বুকে বাংলাদেশ অথরিটি সরকারের মাধ্যমে আবেদন করে রাখতে হবে, এবং গ্রিনিস বুকের কর্তৃপক্ষের লোকজনকে কিন্তু নিয়ে আসতে হবে, সেটা সরকারিভাবে, এবং তাদের উপস্থিতিতেই খেলার আয়োজনটা করতে হবে। এই বিষয়টি আমি সাংবাদিক হালিম ভাইকে, আপনাকে আমি দায়িত্ব দিলাম যে আপনারা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আগামী হুমগুটি খেলার আগেই এটা উদ্যোগটা নেবেন, এবং ইনশাল্লাহ আশা করছি হুমগুটি খেলা রাষ্ট্রীয়ভাবে এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ খেলা হিসেবে। এবং আই এম ডেফিনেটলি শিওর যে হুমগুটি খেলার চাইতে বড় কোনো খেলা পৃথিবীতে নাই। তো যাই হোক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জামিল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পরিবেশ কর্মী এবং বিশিষ্ট আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছিলেন পরিবেশ কর্মী এবং বিলপাড়ের বাসিন্দা রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন। আমাদের এই ভিডিওতে আজকে আমি দেখলাম অনেক ব্যক্তি দেখেছেন, জনাব গোলাম মোস্তফা শিক্ষক, জনাব আশুতোষ চক্রবর্তী, জনাব হেলাল উদ্দিন সরকার এবং সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক স্বপন, সাংবাদিক আব্দুল সাত্তার, মাহফুজ উদ্দিন, জনাব সেনা কর্মকর্তা মাহবুব আলম, রুবেল সরকার সহ অসংখ্য ব্যক্তি, রুস্তম মাস্টার সহ অসংখ্য ব্যক্তিবর্গ আমাদের এই লাইভটি দেখেছেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন। আমি আপনাদের সহযোগিতা চাই অদূর ভবিষ্যতে সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে প্রতি সপ্তাহে ফুলবাড়িয়ার কোনো না কোনো বিষয় এবং সমসাময়িক বিষয় সহ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আসতে চাই এবং আলোচনায় অংশগ্রহণ করাতে চাই। ফুলবাড়িয়ার সুধীজনকে আমার লাইভে অংশগ্রহণ করাতে চাই। আমি অংশগ্রহণ করাতে চাই ফুলবাড়িয়ার স্বনামধন্য ব্যক্তিদের, বিভিন্ন ব্যক্তিদের যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। ভবিষ্যতে লাইভ অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার রাতে 11টায় আবারও চলে আসবো এই লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অতিথি সহ সংশ্লিষ্ট সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা মিনিট, একটু 1 মিনিট সময় নেবো আমি একটু। আমাদের জি, জামাল। আহমেদ মুস্তাক ভাই বলেছেন যে অনলাইন জুয়া নিয়ে কিছু বলার জন্য। আসলে আজকের লাইভটা ছিল একদমই বিষয়ভিত্তিক, আমাদের ফুলবাড়িয়ার পর্যটন শিল্প নিয়ে। অনলাইন জুয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমাদের ফুলবাড়িয়ায় কেন যেন এই বিস্তারটা একটু বেশি। উনি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন, এটা নিয়ে হয়তো অন্য একটা লাইভে এই সংশ্লিষ্ট আরো যারা আছে, আমি সম্মানিত হোস্টকে আহ্বান করবো যে এই বিষয়ে আপনি একটা লাইভ করতে পারেন, শুধু অনলাইন জুয়ার বিষয়টা এবং এটার প্রভাব, ক্ষতিকর
যে প্রভাবগুলো আছে, সামাজিক উন্নয়নের পথে যে বাধাগুলো আছে সেগুলো নিয়ে একটা লাইভ, শুধু এটা নিয়েই করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ জামাল ভাই। আমি কমেন্টে দেখেছি আহমদ মুস্তাক যে কমেন্টটি করেছেন অনলাইন জুয়া নিয়ে। তো অনলাইন জুয়া নিয়ে কথা বলার জন্য ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে, এবং আজ ওই দিনে লাইভে ইনশাল্লাহ হালিম ভাইয়ের মাধ্যমে বা আমি চেষ্টা করব আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে সেদিনে লাইভে অ্যাড করবো, এবং অনলাইন জুয়া কিভাবে বন্ধ করা যায়, এটা ক্ষতিকর দিক এবং সামাজিক সচেতনতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত 11টায় আবারও চলে আসবো লাইভ নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই লাইভটি যারা সরাসরি দেখলেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের এই লাইভ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ হালিম ভাই, মুয়াজ্জেম ভাই এবং জামাল ভাই সহ সংশ্লিষ্ট সবাইকে। আসসালামু আলাইকুম।